2016 সালে অন্তলীন ছবির হাত ধরেই প্রথম পর্দায় হাতেখড়ি হয় তার প্রযোজনায় এবং পরিচালনায়। এরপর শিবপুর দুর্গাপুর জাংশনের মতো একাধিক ছবি উপহার দিয়েছেন আমাদের। চলুন তার সাথেই আজকে টলি কথার আড্ডায় আলাপ করে নিই। আমাদের সাথে আজকে টলি কথার এপিসোডে পেয়ে গেছি ডিরেক্টর প্রডিউসার অরিন্দম ভট্টাচার্যকে। ওয়েলকাম টু টলি কথা। শিবপুর বেশ সফলতা অর্জন করেছিল সেই 2023 সাল। তারপর দর্শক খালি ভাবছিলেন যে কবে সিকুয়েল আসবে, কবে আমরা শিবপুরের পরবর্তী পর্ব দেখতে পাবো, কিন্তু প্রিকুয়েল আসছে শিবপুরের। সেটা নিয়েই প্রথমে জানতে চাইবো। দেখো, শিবপুর যেটা আমরা করেছিলাম অরিজিনালি 2023-এ, সেইটা শেষ হয় 1990-92 সালের ঘটনা। তারপরে যখন শিবপুর অনেকটা ট্রান্সফরমেশন হয়ে যায়, সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে, তারপরে গল্প বলে কিছু থাকে না, যে জন্য আমরা চিন্তা করলাম যে তার আগের ঘটনাগুলো, কারণ সিনেমাটা দেখে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে শিবপুর কি করে শিবপুর হয়ে উঠলো, সেই যে গল্পটা আমরা ছোট্ট একটা ন্যারেটিভ দিয়ে শুরু করেছিলাম, ওইটা একটু ডিটেলসে জানলে ভালো হতো। যেমন এই ক্যারেক্টারগুলো, মমদির ক্যারেক্টার বা রনিদা খরাজদার ক্যারেক্টার, এগুলো এলো কি করে, তখনই আমাদের মাথায় আসে যে এর একটা প্রিকুয়েল দরকার, যে জন্য অনেকগুলো গল্প আমরা ছেড়ে এসেছিলাম গোড়ার দিকে। কারণ একটা সিনেমায় তো 2.5 ঘন্টা সিনেমা, 2 ঘন্টার সিনেমায় সবকিছু দেখানো সম্ভব নয়। তো আমরা যে 1980s to 90 কভার করেছিলাম, তো এইখানে প্রিকুয়েলে আমরা কভার করতে যাচ্ছি 70s to 80s, মানে আরো পিছিয়ে যাচ্ছি আমরা। এবং ওই যে শিবপুর আজকে একটা ছোট শহর থেকে, ইন্ডাস্ট্রিয়াল টাউন থেকে কিভাবে মানে একটা বড় টাউন হিসেবে ডেভেলপ করলো, সেখানে মাফিয়া রাজটা কিভাবে এলো, এবং সেখানে কিভাবে মমতা শঙ্কর এবং অন্যান্য ক্যারেক্টারগুলো কিভাবে এলেন, ডেভেলপ করলেন, সেইগুলো দেখানোর জন্য আমরা শিবপুর প্রিকুয়েল করছি। সেটাই শিবপুর প্রিকুয়েলের যেটা বড় চমক আমরাও পেয়েছি, দর্শকরাও পেয়েছেন, যে কৌশিক গাঙ্গুলি থাকতে পারেন ছবিতে। হ্যাঁ, আমরা কথা বলেছি এবং আমার খুবই ইচ্ছে কৌশিকদা করুন, কারণ এটা একটা এমন একটা চরিত্র, যে চরিত্র করার মতো আমাদের বাংলায় খুব কমই অভিনেতা আছেন, এবং কৌশিকদা তাদের মধ্যে অন্যতম, যারা এই ধরনের একটু ইউনিক ক্যারেক্টারগুলো খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন। এবং এটা ভয়ঙ্কর একটা রোল এটা, এবং তার অপোজিটে মমতি থাকবেন, মমতা শঙ্কর। আরেকটি ক্যারেক্টার এখনো আমরা ভাবছি কাকে নিয়ে করা যায়। তো এই তিনটে কমপ্লিট হয়ে গেলে আমরা ফাইনালি শিবপুর প্রিকুয়েলটা নিয়ে হাত দেব। তুমি মাঝে বলেছিলে যে তুমি আর বাংলা ছবি করবে না, তুমি শিবপুরের পর শিবপুরে যে প্রিকুয়েল করবে সেটাও তুমি হিন্দিতে বানানোর প্ল্যান করছিলে। সেই প্ল্যানটাই কি এখনো চলছে যে শিবপুরের প্রিকুয়েল হিন্দিতে বানানো হবে? না, আমি বাংলায় বানাবো না বলেছিলাম, কারণ দুর্গাপুর জাংশন করার পরে যখন আমার লাস্ট ছবিটা রিলিজ হয়, তখন আমি বলেছিলাম আমি বাংলা করবো না, সত্যি করবো না, কারণ আমার একটু এবার প্যান ইন্ডিয়া বেস কাজ করার ইচ্ছে আছে। তো যে সমস্যাটা হলো যে শিবপুর প্রিকুয়েলটা লিখে রাখা ছিল আমার কাছে বাংলায় স্ক্রিপ্ট হিসেবে। এবার ওইটাকে হিন্দি করলে আমার মনে হয় ব্যাপারটা অতটা জমবে না, কারণ শিবপুর ইজ ভেরি মাচ একটা বাঙালি কমিউনিটির একটা গল্প। সেখানে আমি দুম করে জোর করে হিন্দি চাপিয়ে তো লাভ নেই। আর আমাকে প্রিকুয়েলটা করতে হবে ইন দ্য সেন্স, প্রিকুয়েলটা না করলে শিবপুরের পুরো গল্পটা শেষ হয় না। তো সেই জন্যে আমাকে শিবপুর 2 যেটা আছে ওটা আমি বাংলায় করব। এখন হিন্দির একটা প্ল্যান চলছে, যেটা আমি আগেই করছিলাম। এবার কোনটা আগে পরে হবে সেটা হচ্ছে ব্যাপার। তো আমার মনে হয়, যতদূর মনে হয় আমার দিক থেকে, শিবপুর হয়তো আমার শেষ বাংলা ছবি হবে। বা এমনও নয় যে ভবিষ্যতে করবো না, নিশ্চয়ই করবো, কেন করবো না, কিন্তু নিজেদের মানে বাঙালি বলে তো করতেই হবে। কিন্তু হিন্দিটা আমি এবার একটু এক্সপ্লোর করে দেখতে চাই, মানে এটা একটা ইন্টেনশন আর কি। কিন্তু বলিউডের অভিনেতারা থাকছেন এই ছবিতে হিন্দিতে? না না, শিবপুরের যে প্রিকুয়েল হচ্ছে তাতে না, ওখানে যেরকম কলকাতা বেস্ট অ্যাক্টররা আছেন, বাঙালি অ্যাক্টররা, তারাই করছেন। বলিউড থেকে কাউকে আনা হচ্ছে। মানে যেই ছবি আমরা বাংলায় দেখে এত পছন্দ করেছি, সেই ছবি হঠাৎ করে যদি তার প্রিকুয়েলটা হিন্দিতে হয়ে যায়, তাহলে হ্যাঁ, আমি কেন করবো জিনিসটা, যেটা বাংলায় হয়, যেটা। এবার ব্যাপারটা কি হয়েছে, আমরা পাস্টে আমরা বহু ভুল করেছি, এবং অনেক ডিরেক্টরই এটা করেছেন, যে অনেক বাংলা ছবিকে হিন্দি করার চেষ্টা করেছেন তার হিন্দি অডিয়েন্সটাকে না বুঝতে।
যে জন্য অনেক সময় সেটা কাজ হয়নি। হয়তো বাংলায় খুব ভালো কাজ হয়েছে কিন্তু হিন্দিতে দর্শকরা নেয়নি, কারণ বাংলা আর হিন্দির অডিয়েন্সটা ডিফারেন্ট। যদিও বাঙালিরাও হিন্দি ছবি দেখেন, কিন্তু একটা ন্যাশনাল পার্সপেক্টিভে ছবি করতে গেলে তার একটা অ্যাকসেপ্টেবিলিটি দরকার, মানে একটা প্যান ইন্ডিয়া অডিয়েন্সের কাছে। সেটা আমি একটা প্রচন্ড বাঙালি ছবি, আমি একটা খুব সাধারণ এক্সাম্পল দিচ্ছি, ভূতের ভবিষ্যৎ। ভূতের ভবিষ্যৎ একটা অত্যন্ত বাঙালি ছবি, বাঙালি মানে পড়তে পড়তে বাঙালি, সেখানে রিক্সাওয়ালা থেকে ইয়ে থেকে সবই বাঙালি। সেটাকে হিন্দি করা উচিত নয়, এটা আমার মতামত। মানে করা হয়েছে আমি জানি, এটা করা উচিত নয়, কারণ ওই জিনিসটা আসবেই না, ওই ফ্লেভারটা আসবেই না, সেটা প্যান ইন্ডিয়া অডিয়েন্স ধরতেই পারবে না ওই বাঙালি সেন্টিমেন্টটাকে। শিবপুরও ঠিক তাই, এটার মধ্যে বাঙালি সেন্টিমেন্টটা ভীষণ জড়িয়ে আছে। এবার বাঙালি সেন্টিমেন্ট যেখানে জড়িয়ে আছে সেখানে জোর করে হিন্দি করে তো লাভ নেই জিনিসটাকে, তো ওটা বাংলাই থাকবে। আর শিবপুরের সময় আমরা সবাই জানি যে শিবপুরের সময় প্রযোজকদের সাথে তোমার একটা সমস্যা হয়েছিল, সেই সমস্যাটা তোমার উপর কি এখনো কোনো এফেক্ট ফেলে রেখেছে? আর ঠিক কি হয়েছিল সেটাও আমি জানতে চাইবো, কারণ তোমার মুখ থেকে জানতে চাইবো যে ঠিক কি হয়েছিল। আমি ডিটেলসে যাচ্ছি না, আমি ছোট করে বলতে চাই, দেখুন ব্যাপারটা কি হয় না, আমরা যখন সিনেমা করতে আসি এবং সিনেমাটা একটা প্যাশন থেকে করি এবং সেটা একটা আর্টের ফর্ম, সেখানে একটা ডিরেক্টর ইজ ক্যাপ্টেন অফ দ্য শিপ, সেখানে ডিরেক্টরই পুরো ব্যাপারটাকে চালান। সেখানে যদি কোনো প্রযোজক যিনি কোনো টাকা ঢালছেন বা ছবিটাকে তৈরি করতে সাহায্য করছেন, তিনি যদি এখন ক্রিয়েটিভ ইনপুট দিতেই পারেন, কিন্তু সেটা যখন একটা জোর জবরদস্তির জায়গায় চলে যায় তখনই একটা ডিরেক্টরের সেন্টিমেন্টে লাগে। এবং আমি জানি বহু বাঙালি পরিচালক এই নিয়ে কম্প্রোমাইজ করেছেন, কারণ তাদের উপায় ছিল না। কিন্তু আমি একটা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমি নিজেই ছবি প্রযোজনা করেছি, আমার নিজের প্রথম ছবি আমি দুর্গাপুর জাংশন নিজে প্রযোজনা করেছি। আমি নিজের ক্রিয়েটিভিটি নিয়ে কম্প্রোমাইজ করার জন্য ইন্ডাস্ট্রিতে আসি, তো আমি সেখানে কেন করবো? সেটাই আমার প্রতিবাদ হয়েছিল, সেখানে ঝগড়াঝাটি লেগেছিল, সেখানে একটা হয় ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছিল, যেটা অন্যদের ভালো লাগেনি, মানে এটা হতেই পারে। ওকে, এবার সেই থেকে আমি সিদ্ধান্ত নিই গোয়িং ফরওয়ার্ড আমি ছবি নিজেই প্রযোজনা করব, কারণ সেখানে আমার ক্রিয়েটিভিটিটা পুরো কন্ট্রোলে থাকবে। শুধু তাই নয়, যারা অনেক বাঙালি পরিচালক সুযোগ পাচ্ছেন না বা ভালো ছবি করতে চাইছেন, ভবিষ্যতে আমি দেখব যে তারাও যেন আমাদের ব্যানারে ছবি করতে পারে নিজেদের ইচ্ছে মতো, নিজেদের ক্রিয়েটিভিটি বজায় রেখে, তো সেটাও আমরা চেষ্টা করব। তো এই আসল ব্যাপারটা কিন্তু ক্রিয়েটিভিটি, আর কিছুই না। ওখানে কেউ ঢুকতে চাইলে মুশকিল আছে, সেটাই। মানে সেই সমস্যাটা শিবপুরের ওপর তাহলে খুব একটা বেশি এফেক্ট ফেলতে পারেনি? না, শিবপুরের ওপর এফেক্ট ফেলতে পারেনি, কিন্তু শিবপুরের যে ফাইনাল ভার্সনটা আমরা দেখেছি ওটিটিতে, বা ওটা কিন্তু আমার ভার্সন ছিল না, আমার ভার্সন আরো এডিটেড ছিল। তো দেখবে এডিট পয়েন্টগুলো একটু লুজ আছে, এবং কিছু কিছু দৃশ্য যেটা আমি চাইনি থাকুক সেগুলো রাখা হয়েছিল জোর করে, কিছু গান ঢোকানো হয়েছিল। আমি এন্টায়ার ছবিতে কোনো গান ছিল না আমার শিবপুরে। ওকে, তো এইগুলোই ডিফারেন্স ছিল, কিন্তু এত ডিফারেন্স থাকা সত্ত্বেও ছবিটা এতটাই জনপ্রিয়তা পায়, মানে আমিও অবাক হয়ে যাই যে আমার ওটা ফাইনাল ভার্সন ছিল না, ফাইনাল এডিট করতে পারিনি, অনেক কাজ করতে পারিনি, তা সত্ত্বেও বহু অ্যাওয়ার্ড পায়, ফিল্মফেয়ার পায়, WBFJ পায়, প্রচুর নমিনেশন পায় ছবিটা। তো আমিও একটু অবাক হয়ে গেছিলাম আর কি। তো এখন সেগুলো কোনো প্রভাব নেই, ঠিক আছে চলো হয়ে গেছে, এখন আমরা ভবিষ্যতের কাজ আমরা নিজেরাই করব, কোনো চিন্তা নেই। তো এখন ইটস এভরিথিং ওকে। আর সেই সমস্যার জন্যই আবার তোমার প্রযোজনায় ফিরে আসা। হ্যাঁ, নিজের ছবি নিজের পরিচালনা, নিজের প্রযোজনা করো, নালে করো। অনেক ভালো ভালো প্রযোজকও আছেন আমাদের বাজারে, তারা নিশ্চয়ই ভালো আছেন, সবাই আছেন, কিন্তু কি হয় না, কিছু শ্রেণীর মানুষ আছেন যারা ভাবেন যে মানে টাকা পয়সা দিয়ে প্রযোজনা করলে তারও বোধহয় একটা সে হয়ে যায়, কিন্তু এটা সিনেমা, এটা একটু বুঝতে হবে, এটা একটা ক্রিয়েটিভ জায়গা, ক্রিয়েটিভ লোকের কাছে ছেড়ে দাও, তুমি বাকিটা দেখো, এটা বুঝতে হবে, নালে প্রযোজনা করার দরকার, সেটাই। আর শিবপুর নিয়ে আমরা এতক্ষণ কথা বলছি, কিন্তু আরো একটা ছবি, যে ছবিটা একদম মানে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে এখন, সেটা দুর্গাপুর জাংশন। তো দুর্গাপুর জাংশন এই যে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে, এত সফলতা অর্জন করছে, তুমি এই সাফল্যটাকে তুমি কিভাবে দেখছো?
আমি ভালো লাগছে এই কারণে যে আজকে আমি একটা যে ছবিটা আমি যখন বানিয়েছি, আমাকে অনেকেই বলেছিলাম ছবিটা একটু হলিউড স্টাইল হয়ে যাচ্ছে। আমি বললাম দেখো, এটা আমার ইচ্ছে, যে আমার এটা হয় না, এক একটা ডিরেক্টর এক রকম ইচ্ছা। তো ছবিটা যত না বাঙালি, তার থেকে বেশি একটু ওয়েস্টার্নাইজড কনসেপ্ট আছে। এবার সেটা আমি বানাতে চেয়েছিলাম একটু স্মার্টলি, এবং যারা কলকাতায় দেখেছেন এবং সমালোচনা করেছেন, ওর IMDb রেটিং বোধহয় 7.9 না 8, বেশ বেশ ভালো। এবার অ্যাভারেজ ফিডব্যাক ওয়াজ ওয়ান্ডারফুল, মানে 90% থেকে 95% ফিডব্যাক ওয়াজ ওয়ান্ডারফুল। ইভেন যখন মানে বহু স্টার তারকা যারা ছবিটাকে দেখেছেন, ইভেন চিরঞ্জিত যখন ছবিটা দেখলেন, উনি বললেন আমার দেখা লাস্ট 10টা ছবির মধ্যে এটা সেরা ছবি। লাস্ট 10টা মানে এক বছরে 10টা ছবি উনি দেখেছেন, এটা সেরা ছবি। তো সেরা ছবি যখন বলছেন, কেন বলছেন, মানে কেউ তো দায় পড়ে বলছেন না, বা ইয়ে ভালো লেগেছে বলেই বলছেন। এবার এই ছবিটাকে আমি ওই জন্য ইন্টারন্যাশনাল, আমি একটু সরতে চাইছিলাম ফরম্যাট থেকে, কারণ ফরম্যাট তো অনেক হলো, বা মানে একটু ফরম্যাট চেঞ্জ না করলে লোকে বলবে এ তো সারা জীবন একই বানিয়ে যাচ্ছে, ইয়ে বানিয়ে যাচ্ছে। যে জন্য আমি মানে ফরম্যাট চেঞ্জ করতে ভালোবাসি, এবং এখন সাহস পাচ্ছি নিজে প্রযোজনা করছি বলে। এবার দুর্গাপুর জাংশন অনেকটা মানে অন্য ধরনের ফরম্যাট বলে লোকের ভালো লাগছে, বিদেশে আরো ভালো লাগছে, বিদেশে প্রচন্ড অ্যাকসেপ্টেড হচ্ছে। ইভেন জার্মানিতেও কিছু জার্মান ভদ্রলোক এবং ক্রিটিক্স এবং সংবাদপত্রের লোক তারা উচ্ছ্বসিত হয়েছেন ছবিটাকে দেখে, যে ইন্ডিয়াতে, বাংলায় বলেননি কিন্তু ইন্ডিয়াতে এরকম ছবি তৈরি হচ্ছে। তো আমার এটা ভীষণ ভালো লেগেছে যে হ্যাঁ ঠিক আছে, আমি অ্যাটলিস্ট ভারতবর্ষ থেকে একটা জিনিস, ভালো জিনিস কিছু দেখাতে পারছি। এটা কিন্তু একটা বড় পাওনা আর কি, মানে ইন্টারন্যাশনালি জিনিসটাকে রেকগনাইজ করা, বা জিনিসটাকে, এবং তারা রেকগনাইজ করেন। এবং আমি দেখেছি, আমি নিজের কর্মসূত্রে প্রচুর বিদেশে ঘুরেছি বা ইয়ে করেছি, যখন কাজটা যখন ভালো হয় না, ওরা খুব ভালোভাবে মন খুলে রেকগনাইজ করে এবং অ্যাপ্রিসিয়েট করে। এবার দেখি জায়গাটা কোথায় যায়, কোথায় গিয়ে দাঁড়ায়। আরো অনেকগুলো ফেস্টিভ্যাল আসছে, সবকিছু আসছে, দেখাই। আর এই যে তুমি বললে যে কিছুটা হলিউড স্টাইল, বাংলা ছবির দর্শক তো হলিউড স্টাইলের ছবি পছন্দ করেন, তো সেটা যদি বাংলাতেই হয় অবশ্যই দর্শক দেখবেন। তাহলে আমি তো খুব একটা দেখতে পাই না, মানে লোকে বাঙালি হলিউড পছন্দ করে, নেটফ্লিক্স দেখে, অ্যামাজন দেখে, সবই দেখে, কিন্তু জেনারেল দর্শক আমি বলবো এখনো কিন্তু অনেকটা পিছিয়ে আছে। আমি বলার কেউ নই, অনেকে বড় বড় পরিচালকরাই বলেছেন, এবং এখনো আমরা দেখতে পাচ্ছি যে নতুন জিনিস অ্যাকসেপ্ট করতে সময় লাগছে, কিন্তু অ্যাকসেপ্ট করছেন তারা। এবং যখন ওটিটিতে আসছে, বা সকলে যখন একটা লার্জার অডিয়েন্স সেটা দেখতে পাচ্ছে, তখন অ্যাপ্রিসিয়েশনটা অনেকটা বেড়ে যাচ্ছে। ওকে, কারণ সেখানে বিদেশের বাঙালিরাও দেখছেন, প্রবাসী বাঙালিরাও দেখছেন, এখানকার বাঙালিরাও দেখছেন, সবাই দেখছেন। এখন তো হলে এমনিতে লোকে খুব একটা বেশি যায় না, এখন ওটিটিতে দেখেন। এবার হলিউড সবাই ফলো করে, এমন আমি যদি খারাপ ছবি করতাম, হলিউড ফলো করতে গিয়ে কেউ আমাকে ছেড়ে দিত না। ওকে, এবার বাঙালি, আমার যেটা একটু অস্বস্তি লাগে, মানে আমরা ফরম্যাটটা ভাঙি না কেন? কারণ বাংলা ছবিতে এখনো আমরা খুব বেশি মানে রিলেশনশিপ, খুব বেশি একটু ইমোশনাল, একটু ইয়ে নিয়ে চলেছি। এটা আমার পার্সোনাল ধারণা, হয়তো সাধারণ দর্শক অন্য কথা বলতেও পারেন, কিন্তু ঘটনাটা হচ্ছে আমরা ফরম্যাট ভেঙে অন্য কিছু করছি না কেন, বাচ্চাদের জন্য কিছু করছি না কেন? আমি যখন অন্তর্লীন করি 2016-তে, তখন খুবই কম গোয়েন্দা গল্প ছিল। ওকে, তো সেই সময় গোয়েন্দা গল্প খুব বেশি হতো না। তো আমি সেই সময় করে দেখেছিলাম, তারপর থেকে দেখলাম প্রচুর ছবি এখনো অবধি। তখন আবার খুব ফেলুদা ব্যোমকেশ ঢুকে গেছিল, তারপরে এই ডিটেকটিভ, ওই ডিটেকটিভ, হ্যান ত্যান ঢুকলো। ডিটেকটিভ থেকে বেরোচ্ছে না কেন? কেন ইমোশন থেকে বেরোচ্ছে না? মানে একই জিনিস আমি আবার রিপিট করছি কেন? কারণ ওগুলো বানানো সোজা, মানে এটা শুনতে বিতর্কিত লাগবে, একটা ইমোশনাল ছবি বানানো কিন্তু সোজা, অ্যাকচুয়ালি সোজা, মানে সহজ, অনেক সহজ। তার কারণটা হচ্ছে যে তুমি যদি একটা কমেডি বানাও বা একটা ভূতের ছবি বানাও,
কমেডি বানানো তো কঠিন, প্রচন্ড কঠিন। মানে আমি আজ পর্যন্ত চেষ্টা করে পারলাম না, যেটা আমি হ্যাটস অফ টু অনেকটা, যে ভূতের ভবিষ্যতের মতো ছবি আমাদের উপহার দিয়েছেন। হ্যাঁ, তো ওই লেভেলের কমেডি আমরা কেউ বানাতে পারছি না, কারণ ওটা ভীষণ টাফ, অনেক চিন্তা করতে হয়, অনেক কিছু ভাবতে হয়, অনেক পড়াশোনা করতে হয়। এখন তো লোকে পড়াশোনা করে না, দ্যাট ইজ দ্য প্রবলেম, আমরা করি না। তো তুমি যেহেতু ভূতের ভবিষ্যতের এক্সাম্পল দিলে, তাই আমার একটা জিনিস মাথায় এলো যে ভূতের ভবিষ্যৎ যেভাবে চলেছিল হলে বা দর্শক যেভাবে নিয়েছিল, ভবিষ্যতের ভূত কিন্তু সেভাবে চলেনি। বা আমরা অনেক সিনেমার ক্ষেত্রে দেখতে পাই যে সেই সিনেমা যখন পরবর্তীকালে আবার আসে, অন্য কোনো পার্ট, প্রিকুয়েল বলো সিকুয়েল বলো, সেটা মানুষ হয়তো কোথাও গিয়ে একটা বিশাল আশা নিয়ে যায় যে আগের ছবিটা আমার এত পছন্দ হয়েছিল, এটা আরো ভালো দেখবো, কিন্তু সেই আশাহত হয়ে হয়তো কোথাও ফিরে আসে। আমি অনেক ছবির ক্ষেত্রে বলছি। সেক্ষেত্রে তোমার শিবপুরের প্রিকুয়েল নিয়ে তুমি কি কি আর কি প্রিকশন নিচ্ছ যে যাতে এই জিনিসটা না হয়? মানে মারাত্মক কথা বললে, সত্যি মারাত্মক। কারণ হচ্ছে এই ভয়টা আমার ছিল, যে জন্য আমি অনেকটা টাইম নিয়েছি প্রিকুয়েলটা করার, আরো ভালো করার। সত্যি কথা, বাংলায় আজ পর্যন্ত সত্যজিৎ রায়ের অপুর ট্রিলজি বাদ দিলে প্রিকুয়েল বা সিকুয়েল যা যা হয়েছে সবকটাই অরিজিনালটার থেকে খারাপ। খারাপ মানে অনেকটাই দূরে। তুমি যে এই যে ভবিষ্যতের ভূতটা বললে না, আমি বলবো অনেকটা নিজেই আমি বুঝলাম না কেন ছবিটা করলেন বা কি করলেন, বা হয়তো তার একটা অন্যরকম উদ্দেশ্য ছিল, হ্যাঁ, একটু পলিটিক্যাল মোটিভেশন ছিল বা হোয়াট এভার, কিন্তু ছবিটা আমাদের সাধারণ দর্শক হিসেবে ভালো লাগলো না। হতেই পারে উনি একটা মেন্টালিটি নিয়ে বানিয়েছেন, সাধারণ দর্শকের একটা মেন্টালিটি, তারা এক্সপেক্ট করছিলেন ভূতের ভবিষ্যৎটাই আবার রিপিট হবে অন্যভাবে, সেটা হলো না। তো যে জন্য প্রিকুয়েল বা সিকুয়েল বানাতে গেলে একটু কেয়ারফুল থাকতে হয়, যে যেন আমার অরিজিনাল রেফারেন্সটা যেটা আছে সেটার থেকে কি করে আরো ভালো করব, কি করে আরো মানে ইয়ে করবো আর কি, ইন্টারেস্টিং করবো। তো সেই জন্য সেইখানে ফিরে এসে তোমার প্রশ্নটা খুব ভ্যালিড হয়ে যাচ্ছে, যে শিবপুর বানাতে গেলে আমি সেই সমস্যায় পড়তে পারি, অ্যাকচুয়ালি পড়তে পারি, কিন্তু আমরা যথাসম্ভব চেষ্টা করেছি, কারণ পড়বো না এই কারণে পড়বো না। শিবপুর প্রিকুয়েল একদম অন্য ধরনের গল্প, কিন্তু ফরম্যাটটা একই, গল্পটা অন্য, সময়টা অন্য, অনেক বেশি পলিটিক্যাল অ্যাঙ্গেল আছে, অনেক কিছু আছে যেগুলো এখনকার মানুষ জানেন না। যেগুলো জানেন না সেগুলো যদি জানিয়ে দেওয়া হয় ইভেন পলিটিক্যালি, ওকে, তাহলে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয়ে যায়। ওকে, তো সেই জন্য শিবপুর প্রিকুয়েলটা একদম অন্য ধরনের ইন্টারেস্টিং ব্যাপার আছে, কিন্তু ফরম্যাটটা আমি এক রেখেছি, কারণ লোকে ফরম্যাটটা পছন্দ করেছে। তো দ্যাট হ্যাজ টু বি ডান। আই মিন ওটা একটু কেয়ারফুলি করতে হবে, বাকিটা তো দর্শকের হাতে দেখা যায়। আর তোমাকে আমি দেখেছি যে তোমার জার্নিটা তো সেই 2016 থেকে, কিন্তু তুমি খুব বেশি ছবি কিন্তু বানাওনি, অল্প কিছু ছবি বানিয়েছো। এই যে একটা ছবির পর আর একটা ছবির মাঝে একটা অনেক বড় গ্যাপ নিয়েছো তুমি, এই গ্যাপটা কিসের জন্য? রিসার্চের জন্য? এক নম্বর, তিনটে কারণ আছে। এক নম্বর, আমি খুব লেজি। আমি লেজি ইন দ্য সেন্স, আমি না মানে ওই হুড়মুড় করে পারি না, মানে ফরমাইশি এটা হলো, আচ্ছা এর পরেরটা কি, ওইটা ধীরে সুস্থে, হ্যাঁ মানে ইয়ে করে বানাই। সেকেন্ড হচ্ছে, আমি পোস্ট প্রোডাকশনে অনেক টাইম নিই বলে ছবিটা একটু লেন্দি হয়ে যায়। থার্ড হচ্ছে, স্ক্রিপ্টে অনেকটা টাইম নিই বলে আবার পরের ছবিটা করতে অনেকটা, কারণ আমি যে একটা ছবি করতে করতে আরেকটা স্ক্রিপ্ট লিখি তা কিন্তু নয়। আমি একটা ছবি যতক্ষণ না শেষ করছি আমি পরেরটা যেতেই পারি না, মাইন্ডেই ঢোকে না আমার। ওকে, যে জন্য দুর্গাপুর জাংশন যখন শেষ হলো, ফাইনাল শুটিং হচ্ছে 2024-এর কোনো একটা সময় হলো, শেষের দিকে। তারপরে কিন্তু আমি শিবপুরের প্রিকুয়েলটা নিয়ে ভালো করে বসলাম, ভালো করে লিখলাম, ভালো করে এইটা, এবার পুরো জিনিসটা দিতে দিতে সময়টা যাচ্ছে, মানে ওভারল্যাপিং কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, মানে অনেক পরিচালক করেন বা করতে ভালোবাসেন ওভারল্যাপিং, আমি ওরা পারি না। আর দু নম্বরে একটু গড়িমসি থাকে, হ্যাঁ করবো ওই করবো, এবার একটু তাড়াতাড়ি করছি, কারণ লোকে কমপ্লেন করছে যে এত দেরিতে দেরিতে সিনেমা আসছে কেন, এত আরো ফ্রিকুয়েন্ট আসা উচিত। এবং তবে হ্যাঁ, ভালো ছবি করতে গেলে একটু সময় দিতে হয়, এটা কিছু করার।
আর প্রত্যেকটা ছবিরই তো একটা নির্দিষ্ট করে টার্গেট অডিয়েন্স থাকে, বাদ বাকি সবাই দেখেন কিন্তু টার্গেট অডিয়েন্স থাকে। সেরকম তোমার টার্গেট অডিয়েন্সদের মধ্যে আমি ধরতে পারি যে থ্রিলার ছবি যারা ভালোবাসেন তারা বেশি তোমার ছবি দেখতে পছন্দ করেন। সেখানে মনে হয় না যে বাকি ঘরানার ছবি যারা পছন্দ করেন তাদের কাছেও এবার একটু পৌঁছাবে? থ্রিলার তো আমার মনে হয় সবাই দেখতে পছন্দ করে, কারণ আমি খেয়াল করে দেখেছি অন্তর্লীন একটা থ্রিলার, ওকে, কিন্তু অন্তর্লীনে আমি দেখেছি সিনিয়র এজ গ্রুপ খুব পছন্দ করেছিলেন মমদির মতো ক্যারেক্টারটা জন্য এবং গল্পটার জন্য। ইভেন মা মাসিরাও খুব পছন্দ করেছিলেন ওই সময়। তো সেই তুলনায় যে তারা যে থ্রিলার ভালোবাসেন না তা নয়, কিন্তু তারা সবাই থ্রিলার ভালোবাসে। কিন্তু এটা তুমি ঠিক বলছো যে অন্য একটা জনার বা অন্য একটা অডিয়েন্স এখনো পড়ে আছে। যেমন একটা বড় মাস অডিয়েন্সকে ধরার জন্য আমি যেমন শিবপুরটা করেছিলাম এবং আমি সফল হয়েছিলাম যে মাস অডিয়েন্স ছবিটা দেখেছে, হইচইয়ে দেখেছে বা ইয়েতে দেখেছে, পপুলার হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে আরেকটা টার্গেট আমার আছে, সেটা হচ্ছে যে আরো কিছু অডিয়েন্স নিয়ে আসা, যেখানে দেখো আমি কোনোদিন, আমার একটা সমস্যা হচ্ছে আমি কোনোদিন খুব একটা রোম্যান্টিক ফিল্ম করতে পারবো না, ওকে, পারবো না, হবে না, মানে হয় না এক একটা ডিরেক্টরের এক একটা জনার হয়। তো সেখানে রোম্যান্টিক ফিল্ম করাটা যাই না, পারবো, কোনো চেষ্টা করতে পারি, কিন্তু ইয়াং জেনারেশনটাকে ধরার একটা চিন্তা ভাবনা রয়েছে। সেটা একদম বাচ্চাদেরও হতে পারে বা টিনেজেরও হতে পারে, কারণ এদের জন্য ছবি কিন্তু বানানো হচ্ছে না। আমি যতজন স্টোরি টেলার বা স্ক্রিন প্লে রাইটার যারা আমার কাছে আসেন, অনেক ছবির কথা বলেন, কেউ কিন্তু বাচ্চাদের জন্য ছবি বানাচ্ছে না বা ভাবছেই না। এটা খুব মানে খুব ভালো জায়গায় যাচ্ছে না ব্যাপারটা। কারণ হচ্ছে আমাদের বাংলায় কিন্তু বাচ্চাদের জন্য ছবি হয় না। কেন হচ্ছে না, কেন হবে না, এটা চিন্তা ভাবনা করলেই হবে। তো ওই অডিয়েন্সটাকে আমার ধরার, যেটা একটা ফ্যামিলি অডিয়েন্স, সেটা বাচ্চাদের অডিয়েন্স, সেখানে তার বাবা মারাও দেখবে, দাদুদেরাও দেখবে, তাদের ছোটবেলাটাও ফিরে আসবে। তো সেই রকম নিয়ে একটা কাজ করার ইচ্ছে আছে, ইভেন গল্পটাও মাথায় আছে। কিন্তু কি হয় না, একটার পর একটা প্রজেক্ট এসে গেলে মানে আসলে ওই গল্পটার পেছনে চলে যায়। তো আমার মনে হয় এবার আমরা এরকম একটা পেতে পারি, যেখানে আমরা পুরো ফ্যামিলি অডিয়েন্স পাবো, একটা বড় অডিয়েন্স পাবো। তো সেইটা আমার প্ল্যান আছে 2027-এ, এরকম একটা প্ল্যান আছে। মানে 8 থেকে 80 সবাই মিলে বসে যাতে সবাই মিলে বসে দেখলো, এটা এনজয় করলো, আমরা যেরকম করি আর কি। তো সেটা একটা ইচ্ছে আছে। আচ্ছা, এবার আমরা একটু র‍্যাপিড ফায়ার খেলি তোমার সাথে। একদম। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, অভিনেতা কৌশিক গাঙ্গুলি না পরিচালক কৌশিক গাঙ্গুলি? অভিনেতা। ডিরেকশন না প্রযোজনা, কোনটা বেশি কাছের? ডিরেকশন। স্বপ্নের চরিত্র না বাস্তবের চরিত্র? বাস্তবিক। পরবর্তী ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায় না অন্য কেউ? অন্য কেউ। পছন্দের ডিরেক্টর? বাংলায় না যে কোনো? স্পিলবার্গ, নোলান, অনুরাগ কাশ্যপ। আর বাংলায়? অবশ্যই সত্যজিৎ রায়, সেটা তো আর বলে মানে ওটা তো বাদ দিয়ে রাখলাম। আর এখনকার মধ্যে হলে কৌশিকদা, কিছুটা কৌশিকদা আছেন, অনেকটার কিছু ছবি আছে, ভালো লাগে। আমরা আড্ডাটা শেষের দিকে চলে এসেছি, কিন্তু আমার না শেষে বড্ড শুরুর গল্পটা জানতে ইচ্ছে করছে, যে তোমার ডিরেক্টর হওয়া কিভাবে? ওকে, এটা হওয়া হইর মধ্যে কিছু নেই। বেসিক্যালি যেটা হয় যে মানুষের একটা প্যাশন থাকে যে ফিল্ম বানানো, মানে এটা ছোটবেলা না হলেও আমার কলেজ লাইফ থেকে স্পেশালি ইন্সপায়ার করে, যেগুলো সত্যজিৎ রায়ের ছবিগুলো বারবার দেখতে এত ন্যাচারাল, এত বাস্তবিক ছবিগুলো, তখন মনে হয় কেন আমরাও কি বানাতে পারি। তারপর আমি একটা ছোট ছোট কিছু বই জোগাড় করেছিলাম সত্যজিৎ রায়ের চিত্রনাট্য, তখন পাওয়া যেত, নায়কের চিত্রনাট্য, কাঞ্চনজঙ্ঘার চিত্রনাট্য, এইগুলো দেখে তখন একটা চিত্রনাট্য সম্বন্ধে একটা আইডিয়া ডেভেলপ করলো। ওনার লেখা শুটিং এর গল্পগুলো পড়ে মানে তখন খুব ইন্সপায়ারিং লাগতো যে এরকম আমরাও করতে পারি। তো তখন আমি আস্তে আস্তে চাকরি জীবনে চলে যাই, বাইরে ঘুরে বেড়াই, এবং মনের ভেতর ইচ্ছেটা ছিল, যেখানে 2014-এ যখন আমার মা চলে যান, উনি একটা কথা বলে গেছিলেন যে আমাকে খুব ইন্সপায়ার করতেন, যে যেটা ইচ্ছা হয় করবি আর কি। তো আমার তখন মনে হলো যে সিনেমাটা যদি ইচ্ছে হয় করবো না কেন,
প্রডিউসারের চেষ্টা করছিলাম, চেষ্টা করলাম, কেউ আর নতুন লোককে দেবে না, তো নিজেই একটা ছবি প্রযোজনা করলাম, এদিক ওদিক থেকে টাকা জোগাড় করে, আত্মীয় স্বজন এরকম একটা ফান্ডিং করে অন্তর্লীন ছবিটা বানাই। এবং এই ক্রিয়েটিভ নেশাটা কিন্তু এটা একটা প্যাশন, মানে প্যাশনটা যতক্ষণ মানে প্যাশনটা কাজ করছে, দ্য প্যাশন উইল ড্রাইভ ইউ টু মেক দ্য ফিল্ম। এবার সে চাকরি করতে করতে একটা মানে হয় না, এটা লাইফটাকে ব্যালেন্স করতে করতে খুব অসুবিধা হয়, যে জন্য চাকরিটাও আলটিমেটলি ছেড়ে দিতে হলো, পুরোপুরি সিনেমায় চলে আসতে হলো। কারণ ওই যে নেশাটা একবার যা ধরে গেছে, তার থেকে ছাড়ানোটা খুব মুশকিল আর কি। তো সে ছবি বানাতে থাকবেই, সে যে পরিস্থিতিতেই হোক না কেন। তো সেটাই ইন্সপিরেশন আর কি, মানে ডিরেকশনে আসা। একদম, ছবি তো তুমি বানাতে থাকবেই। আর শিবপুরের প্রিকুয়েল আসতে চলেছে, শুটিং শুরু হবে, আর কি কি ছবি আসছে বা আর কি কি চমক আসছে দর্শকদের জন্য? সেগুলো ছবি তো দেখো, আমার শিবপুর ছাড়াও একটি ছবির কথা চলছে বা প্ল্যানিং চলছে, সেটা হিন্দিতে। তো দেখা যাক, এখন প্ল্যানিং করা আর বাস্তব করা তো একটু টাইম লাগে, কারণ হিন্দি স্প্যানটাও বড়, বাজেটও বড়, অনেক কিছু বড়। তো এই দুটো নিয়ে কাজ চলছে, কোনটা আগে পরে হবে জানাবো। তারপর একটা বাচ্চাদের ছবি করার প্ল্যান আছে, ওটা অতটা কিছু ইয়ে হয়নি। তো এই তিনটেই মোটামুটি আমার এখন ইয়ের মধ্যে রয়েছে, দেখা যাক। থ্যাংক ইউ সো মাচ। আমরা আরো ভালো ভালো ছবির অপেক্ষায় থাকবো এবং আরো ভালো ভালো ছবি নিয়ে আমরা আবারও বসে আড্ডা দেবো। একদম একদম। দর্শকদের জন্য বলবো যে আমাদের এপিসোডটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর এরকম আরো অনেক টলি কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 6টায় চোখ রাখতে হবে জিও বাংলার টলি কথায়।